চলতি বছর কোনো ভ্যাট দেয়নি হোটেল লেকশোর। ভ্যাট গোয়েন্দার অভিযানে 350 বোতল অবৈধ মদ উদ্ধার। গ্রামীণ সড়ক নির্মাণে মহাপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক উন্নয়নে প্রকল্প অনুমোদন। মোবাইল অপারেটর রবির আইপিও আবেদন শুরু। বহুজাতিক কোম্পানির তালিকাভুক্তিতে শেয়ার বাজারে গতি ফেরার আশা। ব্যবসায়িক হিসাব খোলার সুযোগ পেলেন ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীরা। মাসিক লেনদেন সর্বোচ্চ 10 লাখ টাকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। গত 10 মাসে কোনো ভ্যাট পরিশোধ না করায় গুলশানের হোটেল লেকশোরে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা। এ সময় হোটেল থেকে 349 বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এনবিআরের ভ্যাট গোয়েন্দার একটি বিশেষ টিম রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেলটির বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে গোয়েন্দারা। উদ্ধার করা 349টি বিদেশি মদের বোতলের কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি হোটেল কর্তৃপক্ষ। ক্রেতাদের কাছ থেকে ভ্যাট সংগ্রহ করলেও কর্তৃপক্ষ তা সরকারের কোষাগারে জমা দেয়নি। এছাড়া গত জানুয়ারি 2020 থেকে এ পর্যন্ত কোনো ভ্যাট রিটার্নও দেয়নি। এ বিষয়ে আরও তদন্ত করে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা। গ্রামীণ এলাকায় কোথায় কতটুকু রাস্তা নির্মাণ করা হবে তার মহাপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক নির্মাণে প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ঘূর্ণিঝড়, দফায় দফায় বন্যা ও অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। এতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় জীবনমানে নেতিবাচক প্রভাব পড়ে। তাই ক্ষতিগ্রস্ত জেলাগুলোর সড়কের উন্নয়নে প্রকল্প হাতে নিয়েছে সরকার, যা পরিবহন ব্যয় হ্রাস, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে। মঙ্গলবার একনেক সভায় গ্রামীণ উন্নয়নের মান পর্যবেক্ষণ ও সড়ক নির্মাণে মহাপরিকল্পনা তৈরির নির্দেশও দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিটুমিন ব্যবহার করা হয়, তার কোয়ালিটি যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করতে হবে। রাস্তায় যেন পানি না জমে, কারণ রাস্তায় পানি জমলেই রাস্তা নষ্ট হয়, সেটা দেখতে হবে। আর একটা মাস্টার প্ল্যান করার কথা বলেছেন, যে কোন রাস্তা, কত রাস্তা কোথায় করা হবে সে বিষয়ে একটা মাস্টার প্ল্যান থাকলে আমরা গুছিয়ে করতে পারবো। সভায় ঘূর্ণিঝড় আমফান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক নির্মাণে 5,905 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাস্তাগুলা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে, অতি দ্রুত এগুলো করতে হবে, তবে যাতে কোনো ওভারল্যাপিং না হয়, কোন কাজ করতে হবে, কত কাজ বাকি থাকছে, কোন মন্ত্রণালয় করলে ভালো হয়, এগুলো একটু সমন্বয় করে কাজ করতে হবে এবং আগামী বর্ষা আসার আগেই যেন অনেকখানি কাজ, মূল কাজগুলো হয়ে যায়। সভায় যমুনা নদীর ভাঙন ও জামালপুরে শেখ হাসিনার সংস্কৃতি পল্লী নির্মাণ সহ 7,505 কোটি টাকা ব্যয়ে 5টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সবচেয়ে বড় মূলধনী কোম্পানি হিসেবে শেয়ার বাজারে যুক্ত হতে আইপিও আবেদন শুরু করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। রবি শেয়ার কিনতে আগ্রহী বিনিয়োগকারীদের কাছ থেকে মঙ্গলবার থেকে 10 টাকা অভিহিত মূল্যে অর্থ সংগ্রহ শুরু করেছে কোম্পানিটি। দীর্ঘদিন পর বহুজাতিক কোম্পানি শেয়ার তালিকাভুক্তির মাধ্যমে বাজারে গতি ফেরার আশা করছে ব্রোকারেজ হাউসগুলো। 2009 সালে গ্রামীণ ফোন পুঁজিবাজার থেকে 486 কোটি টাকার মূলধন সংগ্রহ করে। এবার পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য মোবাইল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের বা আইপিওর মাধ্যমে মূলধন সংগ্রহ শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে রবির শেয়ার বিক্রির আবেদন ও চাঁদা সংগ্রহ কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী 23 নভেম্বর পর্যন্ত। 10 টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি 52,37,93,334টি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 523,79,33,340 টাকা উত্তোলন করবে। আইপিওর প্রতিটি মার্কেট লটে রয়েছে 500টি শেয়ার। এজন্য একজন বিনিয়োগকারীকে জমা দিতে হচ্ছে
5,000 টাকা। শেয়ার বাজার আসলে যত আইপিও আসবে মার্কেটটা তত শক্তিশালী হবে। এই ধরনের নতুন নতুন আইপিও যদি না আসে তাহলে মার্কেট বাবল হয়ে যাবে। আমরা সাধারণ বিনিয়োগকারী যারা এরা ভালো মানের শেয়ার হইলে আমরা উৎসাহ বোধ করি। রবির মতো কোম্পানিকে আমরা মার্কেটে অ্যাপ্রিসিয়েট করি যে ওরা বড় ধরনের কোম্পানিগুলো আসলে মার্কেটের জন্য একটা পজিটিভ সাইন নিয়ে আসে। রবিও ভালো ডিভিডেন্ড দেবে এবং করবে। আর রবির আইপিওর ব্যাপারে আসলেই মানুষজনের আগ্রহ আছে। পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ দিয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আইপিও খরচ পরিচালনা করবে কোম্পানিটি। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে স্বল্প থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে রবির দেশব্যাপী নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে, আরও বিস্তৃত হবে। এতে মানুষের ডিজিটাল সেবা প্রাপ্তির সুযোগ আরও প্রসারিত হবে বলে আমরা আশা করছি। আইপিও বিক্রি শেষে রবির পরিশোধিত মূলধন দাঁড়াবে প্রায় 5,238 কোটি টাকা। গত অক্টোবর মাসে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রবির আইপিও আবেদন অনুমোদন করে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্দিষ্ট দোকান বা ট্রেড লাইসেন্স নেই এমন ভাসমান ব্যবসায়ী বা ফেরিওয়ালা এখন থেকে নগদ টাকার বদলে মোবাইল ফোনে ব্যবসায়িক লেনদেন সারতে পারবেন। ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ে ব্যক্তি হিসাব খুলে করা যাবে ব্যবসায়িক লেনদেন। এক্ষেত্রে মাসে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত লেনদেনের সুযোগ থাকছে। সোমবার এ সংক্রান্ত নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সুবিধা নিতে খুচরা ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বর্তমান ব্যবস্থায় ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ে ব্যক্তি অ্যাকাউন্ট খুলে ব্যবসায়িক লেনদেনের সুযোগ নেই। নির্দিষ্ট সীমা থাকায় লেনদেনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। অন্যদিকে ব্যবসায়িক হিসাব খুলতে টিআইএন, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন প্রমাণপত্র দেখাতে হয়, যা ক্ষুদ্র বা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পক্ষে যোগান দেওয়া কঠিন। তাই এইসব খুচরা ব্যবসায়ীদের লেনদেনের সমস্যা সমাধানে নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত সেবার লেনদেনও ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে করতে পারবেন খুচরা ব্যবসায়ীরা। অর্থাৎ ফুটপাতে বা ভ্যানে করে যারা রাস্তায় সবজি, ফল, মাছ বা যে কোনো পণ্য বিক্রি করছেন অথবা সেবা দিচ্ছেন, তারাও চাইলে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ে ব্যক্তির নামে হিসাব খুলে করতে পারবেন ব্যবসায়িক লেনদেন। সুপার শপ বা শপিং মলের মতো তিনিও কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পণ্যের দাম নিতে পারবেন। দোকানের এগেনস্টে যদি আমরা অ্যাকাউন্ট খুলতে যাই সেক্ষেত্রে আমাদের ট্রেড লাইসেন্স লাগে, টিন নাম্বার লাগে, এই একটা জটিলতা আছে। সেক্ষেত্রে যদি ব্যক্তি নামে আমরা এই সুবিধাটা পাই, সেক্ষেত্রে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তাদের যে ব্যবসায়িক হিসাবগুলো আছে এতদিন ধরে তারা করছিল, যেটা আসলে আমাদের ন্যাশনাল জিডিপিতে হয়তো আমরা সেভাবে দেখাতে পারতাম না, সেটা এখন সুযোগ হবে এই ন্যাশনাল জিডিপিতে তাদের কন্ট্রিবিউশনটাকে আমরা রিকগনাইজ করার। এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিংয়ের আরও বেশি সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কমবে ক্রেতা বিক্রেতার নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা। তাদেরকে ফর্মাল সেক্টরে আনা এবং ডিজিটাল ব্যাংকিংয়ের সাথে সম্পৃক্ত করার জন্য একটি চমৎকার উদ্যোগ। তবে এই সংক্রান্ত ইনফরমেশন এবং অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করে আমরা যেন এই সার্কুলারের সত্যিকারের বেনিফিটটা সবাই নিতে পারি। যে কোনো বাণিজ্যিক ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার থেকে এই হিসাব খোলা যাবে। যাদের হিসাব নেই তাদের ক্ষেত্রে চলতি হিসাব দিয়েও এই সুবিধা নেওয়া যাবে। এতে মাসে সর্বোচ্চ 10 লাখ টাকা লেনদেনের সুযোগ আছে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাওরের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। সোমবার সুনামগঞ্জে এক অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের পিছিয়ে থাকা অঞ্চল ও জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করা হচ্ছে। বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কষ্ট হওয়ায় হাওর এলাকার জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া গ্রামগুলোতে পানির সংকট দূর করতে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। সোমবার বিকেলে অনলাইনে জগন্নাথপুর পৌরসভায় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী। প্রকল্পগুলোর মধ্যে আছে 50 কোটি টাকা ব্যয়ে 25 কিলোমিটার পাইপলাইনে পানি সরবরাহ, ট্রিটমেন্ট প্লান্ট, ওভারহেড ট্রাঙ্ক ও ড্রেনেজ কাজ ও গভীর নলকূপ বিতরণ। আরেক ধাপ এগোলো মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প। সোমবার বিকেলে চট্টগ্রাম বন্দরে পরামর্শক প্রতিষ্ঠানের সাথে বৈঠকে চূড়ান্ত হয়েছে কর্মপরিকল্পনা। এখন শুরু হবে বিশদ নকশা তৈরির কাজ। বৈঠক শেষে কথা জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। এই বন্দর দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা আর বিশ্ব বাণিজ্যের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর। সামর্থ্যের চেয়ে বেশি বছরে ৩০ লাখ কন্টেইনার হ্যান্ডলিং করছে বন্দর। এই অবস্থায় মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের বিষয়টি গেল কয়েক বছর ধরেই আলোচনায়। অবশেষে আলোর মুখ দেখছে এই প্রকল্প। শুরু হচ্ছে প্রকল্পটির পূর্ণাঙ্গ নকশা তৈরির কাজ। গেল ২৩ সেপ্টেম্বর পরামর্শক প্রতিষ্ঠানের সাথে চুক্তির পর সোমবার প্রথম বৈঠকে চূড়ান্ত হয়েছে কর্মপরিকল্পনা। ২ ধাপে এই প্রকল্পের কাজ করবে পরামর্শক প্রতিষ্ঠান জাপানের নিপ্পন কোয়েই। প্রথম ধাপে নকশা ছাড়াও বন্দর নির্মাণে ঠিকাদার নিয়োগে সাহায্য করবে প্রতিষ্ঠানটি, আর দ্বিতীয় ধাপে দেখভাল করবে নির্মাণ কাজও। মাতারবাড়ির এই প্রকল্পে সম্ভাব্যতা যাচাই হয়েছে জাপানের সর্বশেষ প্রযুক্তির মাধ্যমে। ভূকম্পন সহনশীল জেটি ও কি গ্যান্ট্রি ক্রেনগুলোকে সর্বোচ্চ সুরক্ষিত রাখায় গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে টার্মিনালের নির্মাণ কাজ এগিয়ে আনা হবে যাতে অর্থের সাশ্রয় হয়। সর্বোপরি চেষ্টা থাকবে প্রকল্পটি সফলভাবে শেষ করার। এই প্রকল্পে মোট ব্যয় প্রায় ১৭,০০০ কোটি টাকা, যার মধ্যে ১০,০০০ কোটি টাকা জায়গা দিচ্ছে ঋণ হিসেবে। ৩,০০০ কোটি টাকা দেবে চট্টগ্রাম বন্দর, বাকি টাকা দেবে সরকার। ২০২৫ সালে চালু হবে এই বন্দরের অপারেশনাল কার্যক্রম। পুরোপুরি চালু হবে ২০২৬ সাল নাগাদ। বন্দরটি হলে দেশের অর্থনীতির ক্রম ঊর্ধ্বমুখী ধারার সাথে তাল মেলানো সহজ হবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। নেপাল, ভুটান, ইভেন কলকাতা, হালদিয়া বন্দর, এরাও আমাদের এই বন্দরের মাধ্যমে উপকৃত হবে, কারণ এখানে এখন সিঙ্গাপুর বা কলম্বো বন্দরে যেমন ডিপ ড্রাফট ভেসেলগুলো আসে, আমাদের এই বন্দরে সেই রকম ভেসেল আসবে। এখান থেকে ফিডার লাইন চলবে, সেই স্বপ্ন আর বেশি দূরের না। বিপুল নির্মাণ খরচের বিপরীতে অর্থনৈতিকভাবে কতটা সুবিধা আনবে এই বন্দর? বন্দর কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে চট্টগ্রাম কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চলগুলোতে যে পরিমাণ পণ্য পরিবহন করতে হবে তাতেই উঠে আসবে খরচ। লাভজনক করতেই পরামর্শক নিয়োগ করা হয়েছে বলেও উল্লেখ করেন এই কর্মকর্তা। মাতারবাড়ি এলাকায় যে পরিমাণ বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, শুধুমাত্র সেই জায়গার কার্গো পরিবহন করলেও মাতারবাড়ি বন্দর একটি ভায়াবল বন্দর হিসেবে সামনে চলে আসবে। শুরুতে ৪৬০ মিটার লম্বা জেটি হচ্ছে মাতারবাড়িতে, যা যুক্ত আছে নদীপথে। পরে সড়ক ও রেলপথ যুক্ত হবে এই বন্দরে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুশ্চিন্তাহীন কেনাকাটার সুবিধা দিতে যাত্রা শুরু করেছে পারটেক্স ডোর অ্যাপ। দেশে এই প্রথমবারের মতো অগমেন্টেড রিয়েলিটির মোবাইল অ্যাপ চালু করেছে পারটেক্স ডোরস। পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার এক অনুষ্ঠানে এই অ্যাপ উদ্বোধন করেন। অ্যাপটি পারটেক্স ডোর নামে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে। গ্রাহকরা দরজা কেনার আগে এই অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনেই সব তথ্য দেখে নিতে পারবেন, জানতে পারবেন বিভিন্ন ডিজাইনের দরজার দাম। মার্কিন বায়োটেক কোম্পানি মডার্নার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ৯৪.৫% সুরক্ষা দেবে এমন দাবি করার পরই ঊর্ধ্বমুখী বিশ্ব শেয়ার বাজার। সোমবার রেকর্ড হারে সূচক বেড়েছে মার্কিন স্টক এক্সচেঞ্জে। এ সময় ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল বেড়েছে ১.৬% এবং ৩০,০০০-এর মাইল ফলক থেকে মাত্র ৫০ পয়েন্ট পিছিয়ে আছে। পাশাপাশি S&P 500 সূচক ১.২ এবং নাসডাক সূচক বেড়েছে ০.৮%। একই দিনে খোদ মডার্না শেয়ারের দাম বেড়েছে প্রায় ১০%। অন্যদিকে মার্কিন শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী প্রভাব পড়েছে এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোতেও। মঙ্গলবার জাপান বাদে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সার্বিক MSCI সূচক লেনদেনের শুরুতেই বেড়ে যায় 0.11%, যা ১৯৮৭ সালে সূচকটি চালু হওয়ার পর সর্বোচ্চ বৃদ্ধি। আজ ঊর্ধ্বমুখী ছিল হংকং ও অস্ট্রেলিয়ার শেয়ার বাজারও। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ইউটিউব ও এই আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে।